সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে বিপক্ষে যেসব আবেদন অভিযোগ জমা পড়েছে সেগুলো নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। এই যে আবেদন অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ার মধ্যেই এখন পর্যন্ত বিএনপির ৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে। আমি এই ভিডিওতে আলাপ করব যে এই যে ৩ জনের প্রার্থিতা বাতিল হইল, ২টা আসনে বিএনপি কোনো রকমে অল্টারনেটিভ প্রার্থী থাকলেও, অল্টারনেটিভ বলতে হচ্ছে দলীয় কোনো কেউ না কেউ মনোনয়ন নিলেও একটি আসনে বিএনপির কেউই নেই, মানে ওই দলীয় প্রার্থীর ছাড়া আর কেউ মনোনয়ন নেয়নি। এবং বলা হচ্ছে ফেসবুকে একেবারে সরব হয়ে গেছে ওই আসনের যিনি প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহ, তিনি নির্বাচনে জয়ী হয়ে যাচ্ছেন। আমি আলাপ করব ওই হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী যে বিএনপি প্রার্থী বা হাসনাত আবদুল্লাহর আসনে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছিল, সেই মঞ্জুরুল আহসান মুন্সির কোনোভাবে আর নির্বাচনে ফিরে আসার কোনো স্কোপ রয়েছে কিনা, এবং মানুষ যে আলাপ করছে তার স্ত্রী মনোনয়ন নিয়েছে, তা দলের অমুক মনোনয়ন নিয়েছে, সেরকম কেউ নিয়েছেন কিনা, এইসব নিয়ে আমি বিস্তারিত আলাপ করবো। এবং হাসনাত আবদুল্লাহকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ এখন এক্সিস্টিং যে প্রার্থীরা রয়েছেন তারা সেভাবে শক্ত না, অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সি যদি নির্বাচনে না আসেন, হাসনাত আবদুল্লাহকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছেন কিনা, এমপি হচ্ছেন কিনা। অনেকে বলছেন এনসিপি 1 বিএনপি 0, মানে নির্বাচনের আগেই এনসিপি একটা আসনে জয়লাভ করে গেছে। এইটা কি ঘটছে কিনা বা ঘটবে কিনা, সেই সব নিয়ে আলাপ করব। প্রথমে বলি, 17 জানুয়ারি এই যে আপিলের যে নিষ্পত্তি করা হচ্ছে, অভিযোগ যে নিষ্পত্তি করা হচ্ছে, আবেদন নিষ্পত্তি করা হচ্ছে, এগুলোর যে প্রক্রিয়ার মধ্যে বিএনপির এখন পর্যন্ত 17 জানুয়ারি একজন, 18 জানুয়ারি 2 জনের প্রার্থিতা বাতিল করা হয়। 17 জানুয়ারি প্রার্থিতা বাতিল হয় মঞ্জুরুল হাসান মুন্সি, তিনি কুমিল্লা 4 আসন দেবিদ্বার থেকে তিনি বিএনপির প্রার্থী। এবং 18 জানুয়ারি এই চট্টগ্রাম 2 আসন ফটিকছড়ির আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়, এবং কুমিল্লা 10 আসনের প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়। এর মধ্যে সারোয়ার আলমগীরের বিরুদ্ধে অভিযোগ হইল ব্যাংকগুলো থেকে তার বিরুদ্ধে নোটিশ এসেছে যে তিনি ঋণ খেলাপি। আর আব্দুল গফুর ভুঁইয়া কুমিল্লা 10 আসনের যিনি প্রার্থী, তার বিরুদ্ধে অভিযোগ হইল যে তিনি দ্বৈত নাগরিক, যার কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হইল। আমি সবার আগে মঞ্জুরুল হাসান মুন্সিকে নিয়ে কথা বলি। মঞ্জুরুল হাসান মুন্সি সাবেক 4 বারের এমপি, 91, 96-তে 2টা ইলেকশন হয়েছে, 2টাতেই জয়লাভ করেছেন। 2001 সালের নির্বাচনেও তিনি জয়লাভ করেছেন। বিএনপির একেবারে হেভিওয়েট প্রার্থী, মানে তিনি হাসনাত আবদুল্লাহ দেখা হচ্ছে এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা আভাস পাওয়া যাচ্ছিল, কেননা হাসনাত আবদুল্লাহ অভ্যুত্থানের অন্যতম নেতা। সেই হিসাবে অনেকে মনে করছেন হাসনাত আবদুল্লাহ এবং জামাতকে কেন্দ্র করে যেহেতু তাদের জোট হয়েছে, অর্থাৎ তারা ভালো ভোট পাইতে পারে এবং ফাইট দিতে পারে। কিন্তু শুরু থেকে অভিযোগ যেটা এই মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে, সাবেক 4 বারের এমপি, যে ঋণ খেলাপির, পরবর্তীতে আমরা দেখলাম শুরুর দিকে তার মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয় প্রাথমিক যাচাই বাছাই। এরপরই হাসনাত আবদুল্লাহ আবেদন করেন। আবেদন করার পর সর্বশেষ যে প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সর্বোচ্চ যে সিদ্ধান্ত, এই নির্বাচন কমিশনের আপিলে যে নিষ্পত্তি, এটাই হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সর্বোচ্চ সিদ্ধান্ত, অর্থাৎ প্রশাসনিকভাবে সর্বোচ্চ সিদ্ধান্ত হইল এটা, যে হচ্ছে মঞ্জুরুল হাসান মুন্সির আপাতত হাসনাত আবদুল্লাহর আপিলের ফলে, বা হাসনাত আবদুল্লাহর যে আবেদন করেছেন নির্বাচন কমিশনে এই মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে, সেই আপিলের ফলে হচ্ছে এই মঞ্জুরুল হাসান মুন্সির এখন প্রার্থিতা নেই, তিনি এখন প্রার্থী হইতে পারবেন না নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী। তবে তার জন্য একটা পথ খোলা আছে, সেটা হলো আদালত। কিন্তু আদালত প্রাথমিকভাবেই তার এই আবেদন বাতিল করে দিতে পারে যদি এটার কোনো গ্রাউন্ড না থাকে। ফেসবুকে আমরা শুনতে পাচ্ছি যে মঞ্জুরুল হাসান মুন্সির প্রায়, আমার কাছে যে হিসাব, সেই হিসাব মতো প্রায় 70 কোটি টাকার মতো টাকা তার খেলাপি ঋণ রয়েছে, সেই টাকা তিনি নাকি জমা দিয়ে দিয়েছেন। তবে আমি এটা এখনো নিশ্চিত হতে পারিনি। জমা দিলেও ব্যাংক কতদিনে তাকে হচ্ছে এই ঋণ খেলাপির থেকে মুক্তি দিবে, কিংবা তিনি আসলে ওই যে ঋণের পুনঃ তফসিল সেটা কি আসলে নিতে পারবেন কিনা, সেগুলো নিয়ে টিয়া হচ্ছে তিনি হাইকোর্টকে কিছু একটা বুঝাইয়া তিনি পারবেন কিনা, মানে টোটাল কথা হচ্ছে পুনঃতফসিল এবং হচ্ছে ঋণ দিয়ে দেওয়া, এই 2টা ছাড়া আমার কাছে মনে হচ্ছে না যে তার সামনে আর কোনো পথ রয়েছে, কিংবা এমন কিছু একটা মুসলেকা টাইপের বা হচ্ছে একটা কোনো একটা কিছু দেওয়া যে হচ্ছে আমি দিয়ে দিব এতদিনের মধ্যে, আমাকে সময় দেন। সেই জায়গায় যদি হচ্ছে তিনি হচ্ছে একটা নিস্তার পেয়ে যদি হাইকোর্ট থেকে একটা রায় নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে তিনি প্রার্থী হইতে পারেন। এর বাইরে এখন আদালতই একমাত্র পারে মঞ্জুরুল হাসান মুন্সিকে প্রার্থী করতে। এর বাইরে মঞ্জুরুল হাসান মুন্সি প্রার্থী হওয়ার আর কোনো ওয়ে নেই।
এটা বিএনপির অন্য যে 2 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, সারোয়ার আলমগীর চট্টগ্রাম 2 আসনে এবং কুমিল্লা 10 আসনে যার মনোনয়ন বাতিল হয়েছে আব্দুল গফুর ভূঁইয়া, তার ক্ষেত্রেও একই জিনিস। জামাতেরও যাদের প্রার্থীতা বাতিল হচ্ছে তাদের জন্য প্রসিডিওর একই। আপনাদের নিশ্চয় মনে আছে হিরো আলম যে নির্বাচন করেছেন, একবার তার নির্বাচনের যে প্রার্থিতা সেটা আদালত থেকে, হাইকোর্ট থেকেই নির্দেশ মতে তাকে প্রার্থী করা হয়েছিল। এবং একটু পুরানো হইলেও 2008 সালে আওয়ামী লীগের একজন এমপি প্রার্থী মহিউদ্দিন খান আলমগীর, যাকে অনেকে মখা আলমগীরও বলতেন, সে মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধেও অভিযোগ একই ছিল, খেলাপি ঋণ বা ঋণ খেলাপি হিসাবে তিনি ছিলেন এবং তার বিরুদ্ধে ব্যাংকগুলো অভিযোগ ছিল, ব্যাংকগুলো থেকে দরখাস্ত করা হয়েছে আর কি। তো পরবর্তীতে আমরা দেখলাম হাইকোর্টের নির্দেশ মতে মহিউদ্দিন খান আলমগীরের প্রার্থিতা হাইকোর্ট ফিরিয়ে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন তাকে যেন নির্বাচন করতে দেওয়া হয় আর কি। তো কোনো না কোনো ওয়ে আছে আর কি, আইনের অনেক মারপ্যাচ রয়েছে, আইনের অনেক ফাঁক ফোকর রয়েছে, সেগুলো গলিয়ে হয়তো মঞ্জুরুল হাসান মুন্সী বেরিয়ে আসবেন বলে আমার কাছে মনে হচ্ছে। কেননা আওয়ামী লীগের আমলে সেভাবে তারা ব্যবসা করতে পারেননি, আওয়ামী লীগের আমলে সেভাবে তারা রাজনীতিটা করতে পারেনি, সে কারণে হয়তো ঋণ টিন পরিশোধ করতে পারেনি। যদিও আমি এই ঋণ খেলাপিদেরকে কখনোই আমি সম্মান করি না এবং তাদের পক্ষে অবস্থান নেওয়ার মতো সেই নৈতিক অবস্থানে আমি কখনোই থাকি না, কিন্তু তিনি যদি ঋণগুলো শোধ করে দেন কিংবা এমন কোনো মুসলেকা বা হচ্ছে এমন কোনো ওয়াদা করেন বা হচ্ছে এমন কোনো লিখিত দেন আমি দিয়ে দিব, তাহলে আমি মনে করি যে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। অর্থাৎ তিনি যদি এই আদালতের মধ্য দিয়ে যদি তিনি ফিরে আসেন, তাহলে এই হাসনাত আবদুল্লাহ, মানে এখানে এখন যারা এক্সিস্টিং প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তো হাসনাত আবদুল্লাহ খুব আহামরি হবে না, কারণ বেশিরভাগই তার যে জোট, হাসনাত আবদুল্লাহদের যে জোটের প্রার্থী শুধুমাত্র একজন আছেন গণ অধিকার পরিষদের। এদের সঙ্গে হাসনাত আবদুল্লাহর তুলনা হয় না এবং এদের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে না, প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়লাভ করে আসবেন আর কি। নির্বাচন হবে, বেশি ভোটই হাসনাত আবদুল্লাহ পাবেন, এরকমই ঘটবে আর কি। কিন্তু আদালত নির্দেশ দিলে এই মঞ্জুরুল হাসান মুন্সী প্রার্থী হতে পারবেন এবং আমার মনে হচ্ছে মঞ্জুরুল হাসান মুন্সী শেষ পর্যন্ত ফিরে আসবেন এবং এখানে প্রার্থী হইতে পারবেন এবং তিনি নির্বাচন করবেন। তবে এই যে খেলাপি ঋণ বা ঋণ খেলাপি ব্যক্তি হিসাবে যে তিনি চিহ্নিত হয়ে গেছেন এবং এটা নিয়ে যে নানান জলঘোলা চলছে এবং নানান ধরনের এই রাজনৈতিক যে প্র্যাকটিস বা হচ্ছে রাজনৈতিক যে আলোচনা চলছে, এর মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে কিন্তু তার জনপ্রিয়তা কমছে এবং তার ভোট কমছে, এটা হইল চরম সত্য কথা। অর্থাৎ এই আসনে মঞ্জুরুল হাসান মুন্সী ফিরলেও তাকে মানুষ ঋণ খেলাপি হিসেবে দেখবে এবং তার ভোট কিন্তু দিনে দিনে কমছে আর কি। কিন্তু আমি মনে করি বা আমার মানে এক ধরনের গার্ড ফিলিং যে তিনি ফিরবেন এবং হাসনাত আবদুল্লাহর সঙ্গে একটা স্ট্রং ফাইট দিবেন, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ একেবারে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছেন না। যদি মঞ্জুরুল হাসান মুন্সী ফিরতে না পারেন তাহলে কি ঘটবে? এখানে গণ অধিকার পরিষদের একজন প্রার্থী রয়েছে জসিমউদ্দিন নামে, খুব বেশি বয়স না আর কি। বিএনপি আমার কাছে মনে হয় যেহেতু গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির জোট হয়েছে, সম্ভবত গণ অধিকার পরিষদের ওই প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়ে দিবে। ওই জসিমউদ্দিনকে সমর্থন দিয়ে বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সীর যে ভোট রয়েছে সেই ভোটগুলো এখানে দিয়ে হয়তো একটা ফাইট দেওয়ার চেষ্টা করবে। হাসনাত আবদুল্লাহকে এত সহজে ছাড় বিএনপি ওই দেবিদ্বারে দেবে না, কেননা তাদের ভবিষ্যৎ রাজনীতির প্রশ্ন কিন্তু সেখানে রয়েছে। তারা সেখানে ভবিষ্যতে হাসনাত আবদুল্লাহ জাতীয়ভাবে যে পরিচিত এবং হচ্ছে দেবিদ্বারে তার যে পরিচিতি, সেই জায়গা থেকে বিএনপি যদি হাসনাত আবদুল্লাহর কাছে ওই আসন হারে কিংবা হচ্ছে ওই আসনে যদি হাসনাত আবদুল্লাহ জয়লাভ করে, আমার স্থানীয়দের সঙ্গে কথা বলে আমার কাছে যা মনে হয়েছে বিএনপি আসলে আসনটি ছাড়তে চায় না এবং হাসনাত আবদুল্লাহকে এখনই সংসদে স্থানীয় বিএনপির লোকেরা পাঠাতে চায় না। অর্থাৎ তারা সেই চেষ্টা চালাবে যেন হাসনাত আবদুল্লাহ যেভাবেই হোক একটা স্ট্রং প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে এবং খুব সহজে যেন জয়লাভ না করতে পারে বা বিএনপি তাকে সহজে ছাড় দেবেন আর কি। এদিকে আপনি যদি দেখেন বিএনপির যে চট্টগ্রাম 2 আসনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেখানে জামাতে ইসলামের প্রার্থী নুরুল আমিন এই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন, মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতেই হচ্ছে সারোয়ার আলমগীরের এই মনোনয়নপত্র বাতিল করা হয় এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আর কি। এখন পর্যন্ত প্রশাসনিক সর্বোচ্চ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি পারবেন না। ওই একই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়া মঞ্জুরুল হাসান মুন্সীর আসতে হবে আর কি, সেই প্রক্রিয়াই হচ্ছে ওনাকেও আসতে হবে। ঠিক একই ঘটনা দ্বৈত নাগরিকত্বের কারণে হচ্ছে কুমিল্লা 10 আসনের আব্দুল গফুর ভূঁইয়া অর্থাৎ বিএনপির ধানের শীষের প্রার্থিতা বাতিল করা হয়েছে। যদি এই 3 জনই ফিরতে না পারেন, ওই 3টে আসনেই ধানের শীষ থাকবে না। তবে
ওই দুইটা আসনে কুমিল্লা 10 এবং হচ্ছে চট্টগ্রাম 2 আসনে বিএনপির অল্টারনেটিভ আছে, বিএনপির কেউ না কেউ মনোনয়ন নিয়েছেন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র হওয়ার জন্য কেউ না কেউ বা হচ্ছে কেউ ব্যাকআপ হিসাবে অনেকেই মনোনয়ন নিয়ে থাকেন, তারা কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে সেই দুইটা আসনে খুব আহামরি সমস্যা হবে না। কিন্তু মঞ্জুরুল হাসান মুন্সী যদি ফিরতে না পারেন তাহলে বিএনপি একেবারেই হাসনাত আবদুল্লাহ প্রায় ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না তারপরেও সব কিছু এত সহজ হবে। আমার কাছে মনে হচ্ছে তিনজনই হয়তো শেষমেশ ফিরতে পারবেন, হয়তো কোনো না কোনো তাদের নাগরিকত্ব স্যারেন্ডার করে আসবেন, কিংবা হচ্ছে যে ঋণ রয়েছে সেটা হয়তো দিয়ে দিবেন, হয়তো এতদিনে দিয়েও দিয়েছে, ব্যাংক থেকে ডিক্লারেশন নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে তো তারা মুক্তি পেয়েই যাচ্ছেন বা আদালতে তাদের বলার মতো একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।